আকাশবাণী মৈত্রী শুরু করছি ঘুরে দাঁড়ানোর গল্প। আপনারা জানেন, ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে আমরা এমন কিছু মানুষের কথা তুলে ধরি যারা জীবনে একটা অন্ধকার সময় দেখেছেন এবং সেই সময় পেরিয়ে উত্তরণের পথ খুঁজে পেয়েছেন। তেমনই একজনের সঙ্গে আজ কথা বলবো, রিম্পা সোমদত্ত। এক রাতের একটা দুর্ঘটনা তার জীবনকে আমূল পাল্টে দিয়েছিল। শুনবো সে কথা এবং সেই দুর্ঘটনার থেকে উত্তরণের কাহিনীও আমরা শুনবো। রিম্পা, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। কোথায় থাকা হয়, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বর্ধমানে, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে চন্দননগর। এখন সেখান থেকেই আসছি। আচ্ছা, কে কে আছেন বাড়িতে? আমার বাড়িতে বাবা মা, আমার দিদির বিয়ে হয়ে গেছে, আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, ননদ, হাজব্যান্ড, আমি। আচ্ছা, এখন পেশাগতভাবে আপনি কি করেন? বাই প্রফেশন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। একটি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমি পড়াই। যে দুর্ঘটনার কথা বললাম আমরা শুরুতে, যে একটা আগুন লাগার ঘটনা, এবং সেটা সম্ভবত ছিল দীপাবলির সময়ের, কি ঘটেছিল সেই সময়টা? আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো তখন খুবই ছোট ছিলাম, 9 বছর মতো বয়স ছিল। আমি, আমার দিদি আর আমার জেঠুর মেয়ে কালী পুজোর পরের দিনে ছাদে মোমবাতি দিচ্ছিলাম। এবার চারপাশে সবাই যেমন ফটকা ফোটাচ্ছিল সেরকম হচ্ছিল, মজা হই হুল্লোড়। আমরা 3তলার ছাদে ছিলাম। সালটা ছিল 2006, 2006 অক্টোবর। তো সেই সময় একটা কালী ফটকা দিদির গায়ে লেগে যায়। তো আমি আর 5টা বাচ্চার মতোই একটা ফুলঝুরি ফাটাচ্ছিলাম। আমি এমনিও ছোট থেকে এই বাজি ফটকা এগুলোতে ভয় পেতাম। ওই ফুলঝুরিটুকুই ফাটাতে পারতাম, ওটাই ফাটাতাম। তো সেই সময় দিদির গায়ে লেগে গেছিল, তো সেটা আমি দেখে ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে আমি তাড়াতাড়ি ওর দিকে ছুটে গেছি, ওকে দেখতে গেছি। আমার বাঁ হাতে যে ফুলঝুরিটা ছিল সেটা আমি তখন খেয়াল করিনি। আমি স্কার্ফ জড়িয়েছিলাম, সেই স্কার্ফটাতে বাঁ হাতের ফুলঝুরিটা কোনোভাবে লেগে যায়। কটন স্কার্ফ ছিল, তো কটন স্কার্ফে সঙ্গে সঙ্গে টাইম দেয়নি, দাও দাও করে জ্বলে গেছিল। আর আমার দিদির গায়ের আগুনটা ফরচুনেটলি নিভে গেছিল। তো আমারটা যখন লেগে গেছে তখন না টাইম দেয়নি, দাও দাও করে জ্বলে উঠেছে, একদম পুরোটা। আমি তখন ছোট ছিলাম খুবই, তো আমার উপরে আরো প্রায় 2-2.5 ফুটের আগুনের শিখা উঠে গেছে। বাবা মা নিচে ছিলেন, সবাই চারদিক থেকে ছুটে এসছে, চেঁচামেচি হই হট্টগোলে। বাবা দৌড়ে ছাদে এসে দেখছে প্রায় 7-8 ফুট আগুন। সেই মুহূর্তে আনফরচুনেটলি ছাদের ট্যাঙ্কির জল ফুরিয়ে গিয়েছিল, তো কল থেকে জল পড়ছিল না। তো বাবা সেই মুহূর্তে আর কিছু ভেবে না পেয়ে আমাকে জড়িয়ে ধরে ছাদে গড়াগড়ি খেয়ে নিভিয়েছে। আমি আজও ভাবি যে হয়তো বাবা মা বলেই এইভাবে একটা জ্বলন্ত শিখাকে জড়িয়ে ধরে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেইভাবে বাঁচিয়ে। ইনফ্যাক্ট বাবার হাত দুটো ইনজিওর্ড হয়েছিল। তো যেহেতু অনেকক্ষণ জ্বলেছে, আমার 3rd ডিগ্রি বার্ন হয়েছিল। 3rd ডিগ্রি বার্ন হলে সচরাচর কেউ বাঁচে না। প্রথমে ইনিশিয়ালি বর্ধমানে হসপিটালাইজড হয়েছি, তারপরে আমাকে কলকাতা শিফট করতে হয় সেই রাত্রেই। সেই রাত থেকেই সেন্সলেস, অলমোস্ট কোমায় চলে গেছিলাম। অনেক দিন ছিলাম সেন্সলেস। ডাক্তাররা বলেই দিয়েছিলেন যে আর কোনো আশা নেই। অ্যাকচুয়ালি মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে গেছিল। তো ব্রেন ডেথ হয়নি, বাট মাল্টি অর্গান ফেলিয়ার হওয়ায় লাংসে অনেক স্মোক ইনহেল হয়ে গেছিল। তো স্বাভাবিকভাবে 3rd ডিগ্রি বার্ন হলে কি হয়, আমাদের স্কিনের যে 7টা লেয়ার একদম তলা অবধি পুরো আমাদের টিস্যু, বোনস গুলো এফেক্টেড হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। সেক্ষেত্রে ডাক্তাররা বলেই দিয়েছিলেন আর কিছু করার নেই। ওনারা মেডিকেল বোর্ড বসিয়েছিলেন, ওনারাও চেষ্টা করেছিলেন, তখন কিচ্ছু করার ছিল না। তো ডাক্তার বলেইছিলেন যদি কোনো মিরাকেল ঘটে। তো ফরচুনেটলি একটা মিরাকেল ঘটেছিল, সেটাও অনেকদিন পর। কতদিন কোমাতে ছিলেন? ওইভাবে আমি বলতে পারবো না, অ্যাক্সিডেন্টের বেশ কয়েকদিন পর্যন্ত আমি সেন্সলেস ছিলাম। তারপরেও যে ডেঞ্জার জোনের বাইরে গেছিলাম তা নয়, সেন্স আসছিল, আস্তে আস্তে এসছে। কিন্তু তারপরে বেশ কয়েক মাস আইসিইউতে ছিলাম। লাইফ রিস্ক ছিলই। তো অনেক মাস হসপিটালাইজ থাকার পর আমি কলকাতা থেকে আমার বর্ধমানে শিফট করা হয়। বাড়িতে শিফট করার পরেও আবার ডিটোরিয়েট করে, আবার হসপিটালাইজড করে, এইভাবে চলতে থাকে। এটা 2006 অক্টোবর থেকে চলে। 2007 মার্চ থেকে আমার দিল্লিতে ট্রিটমেন্ট হয়।
দিল্লির একটি সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল আছে, সেখানে ট্রিটমেন্ট হয়। কারণ সেই মুহূর্তে মানে আমার বাবার ফিনান্সিয়ালি পেরে উঠছিলেন না, কারণ এত কস্টলি, বার্নের ট্রিটমেন্ট একটু কস্টলি প্লাস লেন্দি। তো দিল্লিতে সাফদারজাং হসপিটাল, সেটা মানে এশিয়ার মধ্যে বেস্ট প্লাস্টিক সার্জারিতে। ওখানে তখন আমার ট্রিটমেন্ট স্টার্ট হয় 2007 থেকে 2010 অব্দি আমার দিল্লিতেই ট্রিটমেন্ট হয়। তার সাথে সাথে পড়াশুনো চালাই। এবার 2010-এ আমার পজ করতে হয় কারণ পড়াশোনার জন্যই, কারণ তারপরেই আমার মাধ্যমিক ছিল, তারপরে আমার দিদির বিয়ে ছিল, তারপরে এই আমাদের ইঞ্জিনিয়ারিং এর সেমিস্টারে ঢুকে গেলে কি হয়, মানে সেমিস্টার তো 6 মাসে থাকে। এবার এমন নয় যে আমি 1 বছর লস করলে আমার পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, এরকম না। এই ট্রিটমেন্টটা স্টেপ বাই স্টেপ, খুবই স্লো প্রসিডিওর। তো সেই কারণে আর আমি ইয়ার লস করতে চাইনি, কারণ আমার 2006 যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনও আমার ইয়ার লস হয়নি। মানে আমার যিনি হেডমিস্ট্রেস ছিলেন তৎকালীন আমার স্কুলের, মিসেস স্বপ্না সিনহা, মানে ওনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞই একটা কারণেই, মানে তখন তো অ্যানুয়াল সিস্টেম, হাফ ইয়ারলি সিস্টেম থাকতো আমাদের টাইমে। তো হাফ ইয়ারলির মার্কস ছিল 90% অ্যাবাভ। অ্যানুয়ালের এক্সামে তো আমি তখন আইসিইউতে, তো তখন উনি আমাকে প্রমোট করে দিয়েছিলেন ক্লাস 5 থেকে। তো সেইটার জন্য আমার ইয়ার লস হয়নি। এবং ক্লাস 6 থেকে আমি পরীক্ষাগুলো সবই দিতাম, সিক বেডে দিতাম। সারা বছরে হসপিটালে থাকতো, স্কুল বেশি করতে পারতাম না। ইভেন স্কুলের ক্লাসরুমেও পরীক্ষা দিতে পারতাম না। স্কুলের একটা সিক রুম ছিল, সেই সিক রুমে কষ্টের সাথেই পরীক্ষা, সহযোগিতাটা ছিল, স্কুলের সহযোগিতা খুবই ছিল। টিচার থেকে শুরু করে প্রত্যেকে যথেষ্ট আমাকে হেল্প করেছে। ইনফ্যাক্ট এরকমও হয়েছে একবার, আমাদের মনে আছে, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস স্কুলের যে প্রেয়ার লাইন হয়, তো প্রেয়ার লাইনে আমার ক্লাস 6-এই, মানে তখন তো ওই ইউনিট টেস্ট এরকম অনেক মিডল টার্ম হচ্ছিল, তো ওরকমই একটা টেস্টে আমার হায়েস্ট মার্কস এসেছিল। কিন্তু যখন আমার রেজাল্ট বেরিয়েছে তখন আমার সিচুয়েশন আবার ডিটোরিয়েট করেছে, আমি আবার হসপিটালাইজ। তখন খুবই মানে একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন যাচ্ছিল, মানে কখনো আমি ঠিক আছি একটু, তো কখনো আবার। সেই সময়ে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস আমার খাতাটা নিয়ে প্রত্যেককে দেখিয়েছিলেন। আমার দিদি ছিলেন সেটা সাক্ষী, ও তো মানে কেঁদেই ফেলেছিল ইমোশনাল হয়ে। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস উনি সবাইকে আমার খাতাটা দেখিয়েছেন যে এই মুহূর্তেও আবার হসপিটালাইজড, কিন্তু পরীক্ষা দিয়েছে। এইরকম ছোট ছোট অনেক স্মৃতি সত্যিই আছে স্কুলের সাথেও। সেই সময়টায় যদি ফিরে যাওয়াটা কষ্টকর। সেই সময় যে শারীরিক যন্ত্রণা, আপনি যখন হসপিটালে আছেন বা চিকিৎসাধীন আছেন, সেইটা হয়তো আমরা অনুভবও করতে পারবো না। আস্তে আস্তে যখন আপনার অনুভূতি বা বোধটা ফিরছে, আপনি বুঝতে পারছেন যে হসপিটালে আছেন, বা তখন মনের মধ্যে কি চলছিল? সেটা কি ভয় বা হতাশা, নাকি অনুভূতি শূন্য একটা ব্যাপার? কি ছিল তখন? অনুভূতি শূন্য নয়, মানে অ্যাকচুয়ালি এমন একটা সিচুয়েশন, মানে আমার যতটুকু মনে আছে, যখন প্রথম আস্তে আস্তে সেন্স ফেরে, তখন আমি তো চারদিকে সেই বিভিন্ন মেশিনারিজ এর মাঝখানে শুয়ে আছি, একটা অদ্ভুত সিনারিও। তো সেখান থেকে যখন রিয়েলাইজ করছি, অলরেডি আমি সেই রাত্রেই রিয়েলাইজ করে গেছি যে কি ঘটে গেছে আমার সাথে, কিন্তু তার পরবর্তীতে যখন রিয়েলাইজ করছি তখন ভেতরে একটা মিক্সড ফিলিং কাজ করছিল। এক হচ্ছে যন্ত্রণার তো একটা রয়েছেই, তার সাথে সাথে এটা মনে হচ্ছিল যে এইরকম একটা হসপিটালে, মানে আমাদের যে ইকোনমিক্যাল কন্ডিশন, সেখান থেকে বাবার পক্ষে কতটা চাপ হচ্ছে। ওই বয়সেই আপনার মনে হচ্ছিল? মানে আমার তখন, হ্যাঁ, তখন বুঝতে পারছিলাম যে এতদিন আইসিইউতে, একটা মানে মাল্টি স্পেশালিটি হসপিটালের আইসিইউ থেকে চিকিৎসা চালিয়ে যাওয়া মাসের পর মাস, একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে খুবই চাপের। তো সেটা একটা যেমন কাজ করছে, আবার মনে হচ্ছে যে বাবা মা দিনের পর দিন, মাসের পর মাস কলকাতায় থাকা, মানে আমাদের কলকাতায় সেইভাবে কোনো জায়গা ছিল না, মানে হোটেলে বা যেভাবেই হোক থেকেছেন। বিভিন্ন মানুষ সেই সময় পাশে দাঁড়িয়েছেন, এটাও ঠিক। তো সেই জায়গাটা থেকে একটা যেমন কাজ করছে, আবার সেই মুহূর্তে সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে গেছিলাম। তার পরবর্তীতেও অনেকদিন এটা চলেছে, একটা ডিপ্রেশন কাজ করছিল। মানে আমার বাড়িতে, মানে আমার জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, সেখানে প্রচুর আমার ভাই বোনেরা রয়েছে, কাজিন সিস্টাররা রয়েছে, সবার মধ্যে আমি দেখতে সুন্দর ছিলাম। তারপর আমি নাচ শিখতাম, আমি ওড়িশি ডান্সার ছিলাম। অতটা ছোটবেলা থেকেই? হ্যাঁ, আমি ছোট থেকে নাচ শিখতাম। তো নাচটা চলে যাওয়ায় আরো ডিপ্রেশন সৃষ্টি করলো, নাচ জীবন থেকে চলে গেল। বর্ধমানে আমাকে কয়েক মাস পর নিয়ে আসা হয়,
আমার মনে আছে বাড়ির সমস্ত আয়না সেল করে দিয়েছিল, মানে আমি আচ্ছা। যাতে নিজেকে না দেখতে পারি। আমি চেষ্টা করতাম কোনো না কোনো ভাবে দেখার, বাট আমাকে দেখতে দিত না। আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না নিজেকে। তো এইরকম অনেক কটা মিক্সড ফিলিং একসাথে কাজ করতো। এক তো শারীরিক কষ্ট, হ্যাঁ মানসিক একটা ডিলেমার মধ্যে ছিলাম, একটা ডিপ্রেশন কাজ করতো, আবার মনে হতো ফিনান্সিয়ালি বাবার উপর প্রচন্ড চাপ পড়ছে। লোন করেছেন বিভিন্ন জায়গা থেকে, বহু বন্ধু বান্ধব অনেকে হেল্প করেছেন, কিন্তু সবটাই তো বাবাকে পে করতে হবে, সেই একটা বিশাল চাপ। তো এত কিছু একটা টাইমে। হ্যাঁ, সেটাতেই আসতে চাইছিলাম যে প্রাথমিক দুর্ঘটনার অভিঘাত একটা থাকে, তারপর সেটা আস্তে আস্তে যখন থিতিয়ে যায়, ধরুন শারীরিক যে যন্ত্রণা বা সেইটাও কিছুটা একটা তখন দীর্ঘস্থায়ী চিকিৎসার মধ্যে এলো, কিন্তু যে মানসিক ক্ষতটা সেটা অনেক সময় সেটা সত্যি কথা বলতে এখনো যে পুরোপুরি গেছে তা নয়। হ্যাঁ, সময়ের সাথে সাথে আমি নিজেকে সেইভাবে বদলেছি, কাজের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে এগিয়েছি। এগোতে আমাদের হবেই, প্রত্যেকেরই একটা জীবন সংগ্রাম তো থাকেই। কিন্তু সেই মুহূর্তে আবার মানসিক যন্ত্রণা যেমন ছিল, শারীরিক যন্ত্রণাটা ট্রিমেন্ডাস ছিল। মানে প্রত্যেকটা মুহূর্তই কেটেছে কোনো না কোনো একটা ফেজের মধ্যে দিয়ে, যন্ত্রণার মধ্যে দিয়ে। কখনো এটা হচ্ছে তো কখনো অন্য একটা কিছু প্রবলেম হচ্ছে, মানে ট্রিমেন্ডাস একটা খারাপ সিচুয়েশন। আরো একটা দিকও বোধহয় থাকে, সামাজিক দিক। এই যে আপনি বললেন যে আপনি দেখতে সুন্দর ছিলেন ভাই বোনদের মধ্যে, বাহ্যিক রূপ তার একটা মোহ তো আমাদের আছে, সেটাকে সাধারণ মানুষ সমাজে যে এত গুরুত্ব দেয়, তেমন অভিজ্ঞতা কি হয়েছে যে চেনা মানুষ, পরিচিত মানুষ, আত্মীয় স্বজন, তাদের দৃষ্টি পাল্টে গেছে? দৃষ্টি পাল্টে গেছে বলতে আমার ফ্যামিলির সবাইকার থেকে আমি খুবই সাপোর্ট পেয়েছি, বাট এমন অনেক মানুষ হয়তো বলেছে, মানে আমার বাবার কোনো বন্ধুর সাথে হয়তো সে কথা বলছে যে ওনার ছোট মেয়েটা বেঁচে গিয়েও ওনাকে মেরে দিল পুরোপুরি। মানে ফিনান্সিয়ালি বাবার অবস্থা মানে একদমই খারাপ হয়ে গেছিল। বাবাকে অনেকেই এরকমও বলেছে যে আর একে নিয়ে এখন না ভেবে বড় মেয়ের দিকে ধ্যান দাও, কারণ না হলে তুমি পেরে উঠবে না। অনেকে লস্ট কেস হিসেবে ধরেই নিয়েছিল, মানে আর কিছু হয়তো হবে না, আর কিছু করারও নেই। কারণ সত্যি কথা অনেক ডেভেলপ করেছি, অনেকটা এগিয়ে গেছি, আজকের দিনে নারী সমাজ অনেক এগিয়েছে, কিন্তু তারপরেও আমাদের সোসাইটিতে কিছু টিপিক্যাল ট্যাবুগুলো থেকেই যায়। একটা কোনো সার্টেন জায়গাতে সেই লিমিটেশনগুলো আমরা এখনো পার করতে পারিনি, যে ও দেখতে ভালো নেই, ওর তাহলে আর বিয়ে দেয়া যাবে না। এখনো অনেক মানুষের মনে এটাই থেকে গেছে যে বিয়েটাই সর্বোচ্চ, আদার্স কিছু যে ভাবা যেতে পারে সেই জায়গাগুলো হয়তো আমাদের পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখলেও বোধহয় এটা বোঝা যায় যে চাহিদা বা মানসিকতাগুলো অনেক কোন কিছু জায়গায় এখনো রয়েছে। ইনফ্যাক্ট মানে সত্যি কথা বলতে আমার হাজবেন্ড ডক্টর অশেষ দত্ত, ও যখন মানে আমার সাথে বিয়ের সিদ্ধান্ত নেয় তখন অনেক মানুষ খুব অবাক হয়েছেন, এবং অনেক মানুষের অনেক মন্তব্য পেয়েছি। ওকেও পেতে হয়েছে, এবং সেটা আড়ালে হোক বা সামনাসামনি হোক, বা আমাকেও পেতে হয়েছে। অনেকজনের অনেক মানে ফ্যামিলির কাছে অনেক কোয়ারিজ এসেছে যে কি করে, কেন। হ্যাঁ, আস্তে আস্তে এভাবেই হয়তো সমাজটা বদলাবে, এভাবেই সবার মানসিকতাও বদলাবে। এই প্রসঙ্গে হয়তো আমরা ফিরে আসবো আবারও, কিন্তু সেই সময়টায় যখন ধরুন আপনার বয়সটাও তেমন নয়, আস্তে আস্তে কৈশোর, তারপর সেই তখন যে একটা হতাশা, সেইটা কতটা গ্রাস করতো? সেই হতাশাটা মানে প্রবলভাবে গ্রাস করেছিল, কারণ 9 বছর বয়স, ক্লাস 5-6 মেয়ে, মানে তখন একটা তার স্কুল জীবন থাকবে, বন্ধু বান্ধব থাকবে, খেলাধুলো, তার সাথে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যা, যেমন আমার নাচ ছিল, কারোর গান থাকে, এইভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সঙ্গে সে থাকবে। সেখানে আমার জীবনটা একটা রাতে জাস্ট বদলে গেল। তো সেই বদলে যাওয়াটা মানে কি, আমার বাড়িতে বন্দি জীবন হয়ে গেল, হসপিটাল আর বাড়ি এটাই জাস্ট ঠিকানা ছিল। পড়াশোনা করতাম, ওর মাঝে মাঝেই সেই যন্ত্রণা সবকিছুর মধ্যে দিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতাম। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে মানে বন্ধু বান্ধব, স্কুলের খেলাধুলা আবহাওয়াটা যে পাচ্ছিলাম না, ওটা তো একটা মনের মধ্যে ইয়ে করতোই। বা যখন স্কুলে পরীক্ষা দিতে যেতাম, মানে আমি কারোর দিকে আই কন্ট্যাক্ট করতে পারতাম না, ইন্টারাকশন করতে পারতাম না, সে আমায় দেখছে, কি ভাবছে আমাকে, মানে এই যে মানে মানসিক ইয়েগুলো কাজ করতো, একটা ডিলেমা হতো মনের মধ্যে। এই ডিপ্রেশনটা প্রচন্ড ভাবে কাজ করেছে। ছোটবেলার বন্ধু মৌলি বলে, মানে ও আমার খুব ছোট থেকে বন্ধু, সে আমাকে খুব ভালোবাসতো। আমার এই ডিপ্রেশনটা কাটানোর জন্য ও স্কুল থেকে ফেরার পথে সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে আমার বাড়িতে আসতো, কিন্তু আমি তখনও ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারতাম না। সে আমি হয়তো মুখ গুজে অন্যদিকে এক কোণে পড়ে থাকতাম। তো সেই ইন্টারাকশনটা বাইরের কেউ এলেও মানে আমি চট করে করতে পারি না।
সে এখনই দেখে কোনো মন্তব্য করবে না তো, বা কোনো কিছু বলবে না তো, কিছু ভাববে না তো, এই জিনিসটা। এই একটা যে মানসিক বাধা এবং হতাশা, তা কাটানোর জন্য কি কোনো মেডিকেল হেল্প? হ্যাঁ, মানে দিল্লিতে যখন আমার ট্রিটমেন্ট স্টার্ট হয় 2007-এ, তখন ওখানে প্লাস্টিক সার্জন যখন আমি কনসাল্ট করি, উনি আমাকে ফার্স্ট দেখেই বলেছিলেন যে ওনাকে বাঁচাতে হলে আপনারা আগে সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করুন, প্লাস্টিক সার্জারি ট্রিটমেন্ট তো তারপরেও হবে, কিন্তু ওনাকে আপনি বাঁচাতে পারবেন না না হলে। কারণ আমি সেই মুহূর্তে অলওয়েজ কাঁদছি, মানে চোখ দিয়ে জল পড়ছে, ইনফ্যাক্ট আই এফেক্টও হয়েছিল কিছুটা ইয়ের জন্য। তো চোখ দিয়ে কন্টিনিউয়াস জল পড়ানোর জন্য চোখের জলটা শুকিয়ে যাচ্ছিল, চোখে আলসার ধরে যাচ্ছিল। তো এখানে ডক্টররা বলে দিয়েছিলেন যে উনি ব্লাইন্ড হয়ে যাবেন। তো বাবা সেই মুহূর্তে আরো একটা বিশাল টেনশনে পড়ে গেছিলেন। তো দিল্লিতে আমার ওই ট্রিটমেন্ট যেটা স্টার্ট হয়, ফার্স্ট হচ্ছে সাইকিয়াট্রিক কনসালটেশন অ্যান্ড দেন আই ট্রিটমেন্টটা। দিল্লি এমসে আমার আই ট্রিটমেন্ট হয়। ওখানে একটু একটু করে ওরা এক্সপেরিমেন্ট করে দেখেন। প্রথমে কয়েকদিন একটা ড্রপ দিয়ে দিয়ে 15 মিনিট অন্তর অন্তর এইভাবে, যখন একটু ডেভেলপ করছিল সেটাকে কন্টিনিউ করে ওইভাবে আমার ট্রিটমেন্ট স্টার্ট হয়। তো সাইকিয়াট্রিক কনসালটেশনটা চলেছে, কারণ সাইকিয়াট্রিস্ট হয়তো গেলে আমাকে এটা করতে বারণ করবে, কিন্তু আমি আমার মধ্যে সেই নিজের মধ্যে ইমপ্লিমেন্টটা করতে পারছিলাম। আমি হয়তো জানি যে সাইকিয়াট্রিস্ট আমাকে এই জিনিসটা করতে বলবেন বা এটা করতে বারণ করবেন, এই ভাবনাগুলো ভাবতে বারণ করবেন, কিন্তু আমি সেটা সবটাই বুঝতে পারছিলাম, কিন্তু নিজে ইমপ্লিমেন্ট করতে পারছিলাম না। ইনফ্যাক্ট সাইকিয়াট্রিস্ট কনসালটেশনের পরেও সেই ইমপ্লিমেন্টেশনটা আসছিল না। তো এখানে আমার বাবার কয়েকটা কথা আমার ভাবনা চিন্তা কিছুটা বদলেছিল। বাবা যখন দেখছে যে কোনো কিছু এর মধ্যে কাজ হচ্ছে না, তো বাবা একদিন বসে অনেকক্ষণ কথা বললেন তোর জীবনে একটা লড়াই শুরু হয়েছে, শুরু যখন হয়েছে লড়াইটা তো লড়তে হবে, তো এই লড়াইয়ের প্রধান অস্ত্র হবে তোর পড়াশোনা। এইটা একমাত্র তোকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবে যখন তুই গিয়ে মাথা উঁচু করে সবার সামনে দাঁড়িয়ে তোর কথাটা সবাইকে বলতে পারবি, তখন তোর কথা সবাই শুনতে চাইবে। মানে বাবা তখন আমাকে ওই একটাই মন্ত্র দিয়েছিলেন যে পড়াশোনাটা তোমার অস্ত্র। সত্যি পড়াশোনাই আমাকে মানে মূল স্রোতে ফিরতে অনেক সাহায্য করেছে এবং আজও সেটাই আমাকে সাহায্য করছে। আমরা কথা বলছিলাম রিম্পা সোম দত্তর সঙ্গে। এক দীপাবলির পরের দিনের রাতে তার জীবনে এক অন্ধকার নেমে এসেছিল। পরের পর্বে আমরা শুনব রিম্পার পড়াশোনা এবং ক্যারিয়ার এবং উত্তরণের কথা, আলোয় ফেরার কথা। আজ ঘুরে দাঁড়ানোর গল্প এই পর্যন্তই। আমরা কথা বললাম রিম্পা সোম দত্তের সঙ্গে। রিম্পার সঙ্গে ছিলাম আমি, দেবর্ষী ঘোষ। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ। গত পর্বে আমরা শুনেছিলাম রিম্পা সোম দত্তের কথা, তার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা এবং সেখান থেকে আলোয় ফেরার সূত্রপাতের কথা। আজ শুনব তার কথা আবারও। আমরা সবাই যেটা প্লাস্টিক সার্জারি বলে জানি যে তাহলেই মুখটা বদলে যাবে বা আমাদের চেহারা বদলে যাবে, অ্যাকচুয়ালি সেটা নয়। প্লাস্টিক সার্জারি হচ্ছে জাস্ট স্কিন গ্রাফটিং, যেটা আমার প্রচুর হয়েছে অপারেশন। মানে ইনিশিয়ালি বার্ন পেশেন্টদের স্কিন গ্রাফটিং করতেই হয়, কারণ যে বার্ন স্কিনটাকে ওটাকে তুলে ফেলতে হয় বা অনেকজনা চলেও যায়। তো সেখানে স্কিন গ্রাফটিংটা হচ্ছে প্লাস্টিক সার্জারি। আর রিকনস্ট্রাকটিভ সার্জারি, যেটা আমারও হয়েছে অনেক কটা, নিজের স্কিনটাকে ডেভেলপ করতে হবে। তার জন্য আমার গলায় যেখানটায় এফেক্টেড হয়নি, আমার গলার স্কিনটা নর্মাল ছিল, তো গলার স্কিনের তলায় একটা মেশিনকে ইমপ্ল্যান্ট করা হয়েছিল। তো সেই মেশিনটায় 4-5 মাস ধরে প্রত্যেক সপ্তাহে ইনজেক্ট করে করে আমার স্কিনটাকে ফোলানো হতো। এবার সেই এক্সপ্যান্ডেড স্কিনটাকে আমার বার্ন জায়গাটায় ইমপ্ল্যান্ট করা হতো। এইটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি। অন্য জায়গা থেকে তুললে মানে স্কিন যে টোনটা ওটা ম্যাচ করে না। তো স্বাভাবিকভাবে এটা খুবই লেন্দি প্রসেস, মানে একটা অপারেশন, তারপরে 4-5 মাস ধরে ইনজেকশন, তারপরে আবার একটা অপারেশন। তো প্রায় 6 মাস লেগে যায় একটা প্রসিডিওর কমপ্লিট হতে। এবং তারপরে যে এক্সপ্যান্ড হচ্ছে স্কিনটা, সেই স্কিনের যে 7টা লেয়ার, সেটা একটা লেয়ারে ঠিকে যায়। তো মানে সেইটা আবার রিগ্রোথ হতে অ্যাটলিস্ট 1 বছর টাইম দিতে হবে। তো 1 বছরের নিচে সে অপারেশনটা আর একবার করা যাবে না। তো স্বাভাবিকভাবে এই প্রসেসটা খুবই লেন্দি। যে কষ্টটা ওটা তো কেউ নিতে পারে না, মানে অসম্ভব কষ্টকর অপারেশন প্রত্যেকটা প্রসিডিওর। তো সেই কারণে এতটা টাইম লেগেছে। প্লাস আমি পড়াশুনোর জন্য মাঝখানে অনেকটা গ্যাপ দিয়েছি। মানে ইনফ্যাক্ট অনেকে বলেছে যে
ও তো মাঝখানে এত বছর গ্যাপ না দিয়ে অপারেশনটা করে নিলে আজ তো পুরো ঠিক হয়ে যেত। যখন আমার বিয়ের বিষয় নিয়ে কথা হচ্ছে, বলছে ওর তো অপারেশন করলে অনেকটাই ঠিক হয়ে যেত, তাহলে তো বিয়ে নিয়ে এত চিন্তা হতো না। সেই মুহূর্তে যদি আমি ইয়ার লস দিতাম, আমার পড়াশোনাটা কমপ্লিট হতো না, আমার এস্টাবলিশমেন্টটা হতো না। তো আমার কাছে বিয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট একটা সেলফ এস্টাবলিশমেন্ট। এটা ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের জরুরি। তা আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় আগে তো শুধু ছেলেরা চাকরি করতো, মেয়েরা সংসার সামলাতো, এই প্রথা চলেছে। এখন তো সেটা থাকছে না, এখন দুজনাই চাকরি করছে। তো প্রত্যেকটা মেয়েরও এস্টাবলিশমেন্ট দরকার কোথাও। বিয়েটাই আমার কাছে সর্বোচ্চ, সেটা নয়। তো এই ট্যাবুগুলো যখন ভাঙবে, তখন সমাজটা আরো বেশি উন্নতির দিকে এগোবে। রিম্পা, আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম আপনার বাবার কথা দিয়ে, যে লড়াই একটা শুরু হয়েছে, এই লড়াইয়ের পাথেও আপনার পড়াশোনা, পরবর্তী জীবনে এগিয়ে যাওয়ার মন্ত্র উনি আপনাকে দিয়েছিলেন। তো সেটা কিভাবে চললো পড়াশোনা এবং আপনার ক্যারিয়ার? যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তো ক্লাস 5-এ পড়ি। যেটা বলেছিলাম যে আমার স্কুল আমাকে খুবই সাপোর্ট দিয়েছেন। তো আমি স্কুলে বেশি যেতে পারতাম না, 6, 7, 8, 9 অব্দি। প্রায় 9-এর মিডল থেকে আমি ক্লাস করতে স্টার্ট করি। মানে আমার মাই একটু একটু করে আমাকে সবকিছুর মাঝখানে আনার চেষ্টা করেন, নাহলে একটু হোম সিকনেস এসে যাচ্ছিল। তো 6, 7, 8 অব্দি তো সিক রুমে পরীক্ষা দিতাম। তারপরে 9-এর মিডল থেকে যখন ক্লাস করতে স্টার্ট করলাম, তারপরে বোর্ড এক্সাম ছিল। এইভাবে স্কুল লাইফ কমপ্লিট করার পর আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করি গভর্নমেন্ট একটি কলেজ থেকে। সেটা কি কিছুটা বাবার প্রভাবে? আপনার বাবাও, আপনি বলছিলেন? হ্যাঁ, আমার বাবাও সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। না, বাবার প্রভাব বলতে আমার বাড়ি থেকে কখনোই কি নিয়ে পড়তে হবে এরকম কোনো জোর করেনি। যেমন আমার দিদি, ও স্কুল টিচার, তো ও ইংলিশ নিয়ে পড়াশোনা করেছে। প্রথম থেকে আমার সায়েন্স গ্রুপ ভালো লাগতো, আর আমার কোথাও ইঞ্জিনিয়ারিং এর দিকে আসার একটা ইচ্ছাই ছিল। সেটা মানে যে কেউ বলে দিয়েছে তা নয়, হ্যাঁ কোথাও একটা ইনফ্লুয়েন্স তো কাজ করেই, সেটা একটা কাজ করেছে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করার পর সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন করি। গ্র্যাজুয়েশন ডিগ্রির পরে আমি গেটের প্রিপারেশন নিচ্ছিলাম এমই করার জন্য। তো গেটের প্রিপারেশন নিয়ে আমি খড়গপুর আইআইটিতে এমই করছিলাম। তো তার সাথে সাথে আমি 2019-এ যখন গেট দিই, তার আগে বিভিন্ন যে সরকারি অ্যাডভার্টাইজমেন্ট গুলো বেরোয় চাকরি, সেগুলো দিতে থাকতাম। সেগুলোর আস্তে আস্তে রেজাল্ট বেরোয়, ইন্টারভিউ হতে থাকে, কিছু কিছু সিলেক্ট হয়ে। এবার যখন আমি এমই করছি খড়গপুর আইআইটি থেকে, তো তখন আমার কলকাতা কর্পোরেশনের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে। যেদিন মানে আমার রেজাল্ট বেরোয়, অ্যাপয়েন্টমেন্ট লিস্ট, সেদিনকে আমি জানতাম না সিলেক্টেড হয়েছি। তো আমাকে একজন কংগ্রাচুলেট করে, কংগ্রাচুলেশনস ফর দ্য জব। তো আমি তাকে বলি, না না, আমি জব পাইনি, আমি তো এমই করছি। তখন উনি বললেন যে না, তোমার তো আমি অ্যাপয়েন্টমেন্ট লিস্টে নাম দেখলাম। আমি বলছি কোন অ্যাপয়েন্টমেন্ট লিস্ট, কিসের, আমাকে একটু পাঠাও। তো তিনিই আমাকে পাঠিয়েছিলেন কলকাতা কর্পোরেশনে অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার চাকরি পেয়েছিলাম। তখন আবার আমার বাবার সাথে একটু মতপার্থক্য দেখা যায়। মানে আমার বাবা চেয়েছিলেন যে আমি এমইটা কন্টিনিউ করি। ইনফ্যাক্ট যে এত বড় একটা ইনস্টিটিউশন থেকে আমি এমইটা কমপ্লিট করতে চাইছিলাম, কিন্তু কোথাও গিয়ে আমার সেই মুহূর্তে আর একটা জিনিস কাজ করছিল। একটা মানে আমার তার পরবর্তীতেও আরো ট্রিটমেন্ট হয়েছে। আমি বাবার উপর আর চাপ দিতে চাইছিলাম না, কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা ফিনান্সিয়াল সিকিউরিটিটা খুব দরকার ছিল, বাবাকেও সেই সাপোর্টটা যাতে দিতে পারি। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার দিদি, মা দুজনেই খুব সাপোর্ট দিয়েছে। তো দিদি একটু বুঝিয়েছে বাবাকে। আমার যিনি খড়গপুর আইআইটিতে ফ্যাকাল্টি অ্যাডভাইজার ছিলেন, স্যার খুবই ভালো ছিলেন। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি যদি চাও জবটা কন্টিনিউ করতে পারো, পরেও তুমি এমই করে নিতে পারবে। এখন কি ইচ্ছে আছে যে পরে? আমি এমই করছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে, কারণ খড়গপুর আইআইটি থেকে চাকরি মাঝখানে আর এখন সম্ভব হচ্ছে না। মানে আমি 2021-এই ঢুকে গেছিলাম যাদবপুরে। তো আমার থিসিস সাবমিশন চলছে, এই থিসিসের জন্যই আমার ইউনিভার্সিটি আসা বা কাজ করা এখানে। এই যে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে একটা চাকরি, সেখান থেকে আপনি এলেন অধ্যাপনায়। হ্যাঁ, আমি প্রথমে ছিলাম কলকাতা কর্পোরেশনে, তারপরে ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটে আমি 1.5 বছরের উপর ওখানে সার্ভিস করেছি। তো তারপরে আমার একাডেমিকে। এটা তো একটু অন্যরকম, সেটা কি ভালো লাগছে এখন? হ্যাঁ, একদম ভালো লাগছে। বলতে ওটা একটা আলাদা স্বাদের, এটা একটা আলাদা স্বাদের। ওখানে যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো করতাম, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে। ইনফ্যাক্ট আমার কলকাতা কর্পোরেশনে যে চাকরি করতাম সেটার যে প্রোফাইল ছিল, আমার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটে যে চাকরিটা করতাম সেখানে আলাদা একটা প্রোফাইল ছিল, এখন আলাদা একটা। আমার ভালোই লাগে। এবং এখানে ফার্স্ট যেদিন আমি গেলাম ক্লাসরুমে,
তখন ঠিক ডেস্কের ওপার আর এপারের যে একটা ডিফারেন্স সেটা বড্ড ফিল করছিলাম। মানে আমি একটা টাইমে ডেস্কের ওপারে ছিলাম, সেটা এখন ডেস্কের এপারে, সেই জায়গাটা বড্ড রিলেট করতে পারি। এবং ছাত্রছাত্রীরা অনেকেই হয়তো আপনার জীবন সংগ্রামের কথা জানেও, হ্যাঁ, তাদের থেকে কেমন? সত্যি কথা বলতে মানে আমি নিজেও প্রথমে ভাবতে পারিনি। ইনফ্যাক্ট আমি যখন ফার্স্ট চাকরি পাই কলকাতা কর্পোরেশনে, তখনই প্রথম দিন জয়েন করতে যাব, আমার মধ্যে কোথাও গিয়ে একটা ভয় কাজ করেছিল যে কিভাবে মানুষ অ্যাকসেপ্ট করবে বা কে কি বলবে। তো কোথাও গিয়ে হয়তো এটাই প্রমাণিত হচ্ছে যে হ্যাঁ, এখন সমাজটা অনেকটা এগিয়েছে এবং সেই সাপোর্টটা পেয়েছি অলওয়েজ। 2020-তে কলকাতা কর্পোরেশন ছেড়েছি, তারপরে আমি পিএইচডিতে এসেছি। কিন্তু যিনি আমার স্যার ছিলেন, আজও উনি ফোন করেন, আজও উনি আমার খোঁজ রাখেন। ইনফ্যাক্ট মাসে হয়তো আমি 2 বার করলে উনি 3 বার করবেন, এরকম। তো সেই সাপোর্টটা পেয়েছি। এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা আনএক্সপেক্টেড, মানে ওদের কাছ থেকে যে এতটা সাপোর্ট পাবো। আমার ফার্স্ট পোস্টিং হয়েছিল রানীগঞ্জের একটি কলেজে। জাস্ট বিয়ের পর আমি ট্রান্সফার হয়ে এসেছি ব্যান্ডেলে। যেদিন রানীগঞ্জে লাস্ট ডে, তো ছাত্রছাত্রীরা জানতো না যে আমার ট্রান্সফার অর্ডার বেরিয়েছে। আমি বিয়ের পর জয়েন করে তারপরে আমি রিলিজ নেবো। তো ওরা জানতে পেরে সেইটুকু টাইমের মধ্যে আমি চলে যাব বলে ওদের একটা দুঃখ, প্লাস যে আয়োজনটা করেছে মানে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, তাতে আমি নিজেই ইমোশনাল হয়ে গেছিলাম যে ওদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো, এটা মানে ভাবতেই পারিনি। বেশ, বিয়ের প্রসঙ্গ উঠলেই যখন একটু ব্যক্তিগত কথাই জিজ্ঞেস করি যে আপনাদের এমনি আলাপ কতদিনের? আমার অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ ম্যারেজ, একটা ম্যাট্রিমনি সাইট থেকে আমাদের আলাপ। কিন্তু এখন তো আসি অ্যারেঞ্জ ম্যারেজটা আগেকার মতো সেই একটা প্রথাগত ইয়েতে চলে না। তো ওর সাথে আলাপ হওয়ার পর দুজনের ইন্টারেকশন হয়, ভালো লাগে, এবং বেশ কয়েক মাস আমরা নিজেদের ইন্টারেকশন করে বুঝি, তারপরে আমাদের বিয়ের বিষয়ে এগোয়। যখন ম্যাট্রিমোনিয়ালে বিজ্ঞাপন দিয়েছিলেন বা যখন আপনার জীবনসঙ্গীর সঙ্গে প্রথম দেখা হলো, কথা হলো, উনি গোটা বিষয়টাই জানতেন? হ্যাঁ, ইনফ্যাক্ট সত্যি কথা বলতে আমার ম্যাট্রিমনি সাইটে বিজ্ঞাপন দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমার বাবা হয়তো অনেকদিন ধরে বলছিল, আমি এই বিষয়টাতে ইগনোর করছিলাম, মানে আমার ইচ্ছা ছিল না বিয়েটা নিয়ে এগোনোর অতটা। তো বাবা একদিন জোর করেছিল, আমার মনে আছে। তো উনি ফার্স্ট, উনি লাস্ট। যে কথাটা গত পর্বে উঠেছিল একবার, যে এটা নিয়েও অনেকের হয়তো নানা প্রশ্ন, কৌতূহল বা হয়তো বা কিছু বিরূপ মন্তব্য আপনাদের সম্মুখীন হতে হয়েছে, তার তখন কেমন মনে হতো? দুজনে কি এই বিষয়টা নিয়ে কথা বলেছেন যে এরকম একটা পরিস্থিতি আসতে পারে কখনো? হ্যাঁ, মানে সত্যি কথা বলতে আমি তো এটা সম্বন্ধে অবগত ছিলাম, কারণ আমি এই এক্সপিরিয়েন্সটা 18 বছর ধরে করছি। আমার শুধু একটাই ভয় বলুন বা খারাপ লাগা বলুন, সেটা ছিল যে আমার কারণে অন্য কাউকে যেন অপস্তুতে পড়তে না হয়। স্বাভাবিকভাবে আমার হাজবেন্ডের পক্ষে তো এটা অবগত হওয়া সম্ভব না, কারণ সে এক্সপিরিয়েন্সটা করেনি। তো তার সামনাসামনি হয়তো কেউ সচরাচর না বললেও হয় 1-2 জন বলেওছে। আবার এটাও ঠিক, অনেকে খুবই সাপোর্ট করেছে তাকে। ও অনেকটাই কি বলবো, ব্রড মাইন্ডেড আমি বলবো, এবং ও না চাইলে সম্পর্কটা এগোতো না। ও যথেষ্ট হেল্প করেছে। আমার ওর সাথে 1.5 বছরের মতো আলাপ। আমি এর আগে খুব একটা, যেগুলো কোনো পাবলিক অনুষ্ঠান বা কোনো কনফারেন্স, এগুলোতে বা আমার এই পার্সোনাল বিষয়গুলো নিয়ে খুব একটা অতটা কথা বলতে কমফোর্টেবল থাকতাম না। লাস্ট 1.5-2 বছরে আমার অনেক কটা এরকম ইনভিটেশন আসে, কিছু জায়গায় মোটিভেশনাল স্পিকার হিসেবে ইনভিটেশন এসছে বা অন্য কিছু। তো আমি 1-2টো হয়তো ক্যান্সেল করে দিয়েছি। ও শুনে আমাকে বলছে, ওই ইনফ্যাক্ট আমাকে ইন্সপায়ার করেছে যে তুমি যাও, তোমার থেকে অনেক মানুষ ইন্সপায়ার হতে পারবে। পাবলিকলি আমার বিষয়টা আনার জন্য ওর অবদান সবচেয়ে বেশি, নাহলে খুব একটা এতে কমফোর্টেবল ছিলাম না। আর সত্যি কথা, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকেই খুবই সাপোর্টিভ। কখনো যখন রাস্তা দিয়ে যান বা কোনো একটা জায়গায়, তখন অচেনা কোনো মানুষের দৃষ্টি যখন, তখন কি বুঝতে পারেন যে এ অন্য একজন তথাকথিত স্বাভাবিক মানুষকে যে দৃষ্টিতে দেখছে, আপনার দিকে তাকালে দৃষ্টিটা হয়তো পাল্টে যাচ্ছে? সেই অনুভূতিটা এখন? হ্যাঁ, বুঝতে তো পারি। প্রত্যেক মানুষেরই এই ক্ষমতাটা হয়তো অল্প বিস্তর থাকেই, যে কে কোন দৃষ্টিতে তাকাচ্ছে সেটা বুঝতে পারি। এখনো কি আগের হলে যতটা প্রভাব ফেলতো, এখন ঠিক অতটা প্রভাব ফেলে না। একদম কি ফেলে না সেটা হয়তো নয়, তবে হ্যাঁ, এখন আর অতটা প্রভাব ফেলে না। আগে হয়তো এর প্রভাবটা অনেকটাই বেশি ছিল, যে কারণে আগে আমি কোথাও বেরোতে চাইতাম না। মা বাবা হয়তো কোনো কারণে আমাকে বাজারে নিয়ে যেতে চাইছে বা কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইছে, সেটাও যেতে চাইতাম না। এখন আস্তে আস্তে নিজেকে সেই জায়গাটায় ডেভেলপ করতে হয়েছে, কারণ
সত্যি কথা বলতে বাঁচতে হলে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা তো ফ্যাক্ট যে আমি এই জিনিসটাকে তো বদলাতে পারবো না বা আমি ফিরিয়ে নিতে পারবো না। যত আমরা অ্যাকসেপ্ট করব নিজেদের সত্যিগুলোকে, তত আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারবো। জীবনের প্রতি কোনো অভিযোগ কি আছে? অভিযোগ না, অভিযোগ অনেকের একটা থাকে যে কেন আমার সঙ্গে কেন এমনটা হলো। সত্যি কথা বলতে এটা যে আমার ছিল না তা নয়। মাঝে মধ্যে হয়তো এখনো আমি আমার হাজবেন্ডের সঙ্গে যখন কথা বলি, আমি বলি, আবার ও আবার আমার কথাগুলোই আমাকে মনে করিয়ে দেয়, তখন নিজেকে বোকা বোকা লাগে বড্ড। অভিযোগ যে ছিল না একদম তা নয়। 9-10 বছর বয়স থেকে একটা লাইফ এরকম হয়ে যাওয়া মানে পুরো ছোটবেলাটাই তার চলে যাওয়া। তো স্বাভাবিকভাবে ছোটবেলায় যে স্কুল লাইফের আনন্দ, এই জিনিসগুলো আমার অভিধানে নেই। সেখানে আমার কষ্ট হতো। আবার যত বড় হয়েছি তত রিয়েলাইজ করেছি আরো বেশি করে, আমরা তো প্রত্যেকেই আমাদের জীবন থেকে কিছু না কিছু শিখি। আজও শিখছি, আগামী দিনেও শিখবো। প্রত্যেকটা মানুষের জীবন সংগ্রাম আলাদা আলাদা। সেটা আমার কাছে আমারটা হয়তো বড়, তার কাছে তারটা বড়। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি বলতে এই অ্যাক্সিডেন্টটা অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু আবার নতুন করে অনেক কিছু দিয়েছে। এমন অনেক মানুষকে আমি চিনেছি যারা হয়তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, খুব দূর সম্পর্কের আত্মীয় বা আত্মীয় নয়, তারা এত সাপোর্ট করেছে, হয়তো অনেক আত্মীয় থেকেও তারা এরকম সাপোর্ট দেয়নি। প্লাস যে কোনো পরিস্থিতিতেও আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় ওই জায়গাটা থেকে যখন ওভারকাম করতে পেরেছি, অতটা কঠিন সময় যখন কাটাতে পেরেছি, তার থেকে তাহলে আর কঠিন কি হতে পারে। একটা কোথাও জোর তৈরি হয়েছে মনে। এই যে ছোট ছোট অনুভবগুলো, আমি নাচ চলে গেছিল বলে একটা বিশাল দুঃখ। তা আমার দিদি ছোট থেকে গান শিখতো, ও প্রফেশনালি গান গায়, তো আমি ওর কাছ থেকে মাঝে মধ্যে গান শিখতাম, জাস্ট ছোটবেলায় এমনি। তো নাচ চলে যাওয়ার পর ও আমাকে গানে আরো বেশি উৎসাহিত করে, তো আমি গান নিয়ে তারপরে বেশি এগোই, গানটা গাই। মন খারাপ হলে গান শুনি বা গান গাই, অনেক সময় কোনো প্রোগ্রামে গান গাই, এরকম ভাবে এটা নিয়ে এগোচ্ছি। তো নাচটা আমার থেকে চলে গেছে, নাচ আমার খুবই পছন্দের। আজও আমি আমার ঘুঙুরগুলোকে একইভাবে যত্নে রেখে দিয়েছি, সেই ওড়িশি কস্টিউমগুলোকে আজও সেইভাবেই রেখে দিয়েছি। তো সেটা না পাওয়া অবশ্যই রয়ে গেছে, কিন্তু কোথাও গিয়ে আর একটা জিনিস অ্যাড হয়েছে। সেটাই বোধহয় হয় যে একটা চলে গেলে আর একটা কিছু দেয়, বা আমি অনেক কিছু আমি আমার হাজবেন্ডের সাথেও মাঝে মধ্যে শেয়ার করি। আজ যারা অনুষ্ঠান শুনছেন, বা ধরুন যারা আপনারই মতো কোনো দুর্ঘটনায় বা তাদের জীবনের একটা অন্ধকার পরিস্থিতিতে আছেন এবং আলোর পথ খুঁজছেন, তাদের জন্য কি বলতে চাইবেন? প্রত্যেকেরই তো জীবনে একটা সংগ্রাম থাকেই, সেটা ছোট বড় এগুলো আপেক্ষিক, প্রত্যেকের কাছে আলাদা আলাদা। সে যেটাই হোক না কেন, আমাকে ঘুরে দাঁড়াতে গেলে সেই জিনিসটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা যতক্ষণ না অ্যাকসেপ্ট করতে পারি, আমাদের মধ্যে কষ্টটা আরো বেশি করে হয়। আমরা যখন অ্যাকসেপ্ট করে ফেলি, আমরা সেটাকে ওভারকাম করার সলিউশন খুঁজি। আমিও অ্যাকসেপ্ট করতে যতদিন পারিনি, ততদিন আমি এই জায়গাটা থেকে পালাতে চেয়েছিলাম। এরকমও হয়েছে, একটা টাইমে মনে হয়েছিল আর বাঁচতে চাই না, আর ভালো লাগছে না। কিন্তু যখন অ্যাকসেপ্ট করলাম, সেটা থেকে ঘুরে দাঁড়ানোর রাস্তাটা নিজেকে তৈরি করতে হবে। কেউ হয়তো আমাকে মেন্টালি সাপোর্ট দিতে পারে বা ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারে, কিন্তু সেই রাস্তাটা কেউ বের করতে পারবে না। যুদ্ধটাকে নিজেকেই লড়তে হবে এবং নিজেকেই সেই রাস্তা তৈরি করতে হবে। হেরে গেলে তো আর হবে না। কোনো না কোনো একটা জায়গা আমাদের জন্য নিশ্চয়ই তৈরি করা আছে, সেই জায়গাতে দাঁড়ানোর জন্য তাকে হয়তো কিছু সংগ্রাম পেরোতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। এই উপলব্ধিটা নিজের মধ্যে একদম, যে এই ঘুরে দাঁড়ানোর উপলব্ধিটা আনা খুব দরকার। মানে এটা স্বামী বিবেকানন্দের কথা, যে অ্যারাইজ অ্যাওয়েক স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। এই জায়গাটা আমি খুব ফলো করি। আমি আরো ফলো করি আরেকজনকে, সেটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। উনি যেটা বলেছেন যে আমরা ঘুমিয়ে যে স্বপ্নটা দেখি সেটা তো আর স্বপ্ন নয়, আমাদের যে স্বপ্নটা ঘুমোতে দেয় না সেটা আমাদের স্বপ্ন। তো সেই স্বপ্নটা আমাদের দেখতে হবে যে আমাকে ওই জায়গাটায় দাঁড়াতে গেলে কি করণীয় আমার জীবনে বা আমার সমাজে, কি করণীয়, কি কন্ট্রিবিউশন, সেটা আমাকে আগে সেট করতে হবে। রিম্পাকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। একটা গান দিয়ে আমরা শেষ করি। অবশ্যই। অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প, তাই রবীন্দ্রনাথের একটি গান আমার মনে পড়ল, সেটাই গাইছি। যদি কেউ কথা না কয়, ওরে ও রে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়,
তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো। আমরা শুনলাম একলা চলো দুটি পর্বে রে, তবে রিম্পা একলা সোমদত্তের চলো, কথা। একলা ঘুরে দাঁড়ানোর চলো, গল্প আজ এই একলা পর্যন্তই। চলো, একলা রিম্পার চলো সঙ্গে কথা রে, বললাম আমি যদি দেবর্ষী তোর ঘোষ। ডাক শুনে কেউ শব্দগ্রহণ ও না সম্পাদনা সঞ্জয় আসে চট্টোপাধ্যায়, তবে প্রযোজনা একলা আকাশবাণী কলকাতা চলো কেন্দ্রের রে। বাংলা কথিকা বিভাগ। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।